এখন একদম লাস্ট স্লটে ক্লাস নিচ্ছি বিকালে, এখনো যদি ঘুমায় যাই সবাই আমরা, কেমন না বিষয়টা? ম্যাম টানা 3টা ক্লাস করতেছি ম্যাম, 12:15 থেকে শুরু করছি, এখন পর্যন্ত ক্লাস করতেই আছি। তাহলে তো সকালেই ক্লাস ভালো ছিল, সকালে ক্লাসে থেকে কেউ থাকি না, ঘুমায় যায়। এখন ক্লাস নিচে সবাই ঘুমায় যাচ্ছে, তাহলে আমি করবোটা কি? আচ্ছা, তো আজকে ক্লাসের শুরুতে এটা এখন আগে আমরা যেটা করব, আমি একটা, ওই যে আমি যেটা করি ভিডিও দেখাই ইউজুয়ালি, তো আমি এই চ্যানেলের এই ভিডিওটা দেখাবো, ক্র্যাশ কোর্সেস অন ইকোনমিক্স এর যে ভিডিওটা, এইটাতে যাব। এইখানে দে আর টকিং অ্যাবাউট দ্য মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি, যে দুটো পলিসি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ক্লাসে আলোচনা করব। আবারও একটু শুনেন প্লিজ, মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি। আমি যদিও লাস্ট ক্লাসে মনিটারি পলিসি নিয়ে কথা বলেছি, আজকে মনিটারি পলিসিটা নিয়ে আবারও আলোচনা আমি করব, বাট বিফোর ডুইং দ্যাট আমরা যেটা করব যে একটা এক্সপার্ট ওপিনিয়নের জায়গায় যাব, যে এক্সপার্টরা আসলে জিনিসটাকে কিভাবে হচ্ছে গিয়ে আলোচনা করেছে, আমরা সেই জায়গাটা দেখবো। আমাকে বুঝাতে পারছি? আমি এখন ভিডিওটা যখন প্লে করবো আমি রিকোয়েস্ট করব আমরা যাতে একটু মনোযোগ দিয়ে শুনি। আমি আগে ভিডিওটা প্লে করে দেখবো দেখবো যে জিনিসটা সবকিছু ঠিক আছে নাকি, তারপর আমরা ভিডিওটা দেখবো। ইয়েস, ইটস আ লং ভিডিও। Policy? Are you sure? I've been talking it up for weeks, you know? Well, let me see if I can't convince you to be as excited as I am. Monetary policy! Woo! Fiscal... শুনছেন? শুনতে পাচ্ছিলেন? জি ম্যাম। জি ম্যাম। জি তাহলে ম্যাম। তাহলে শোনাতে কোনো প্রবলেম নেই, আপনার শুনতে পাচ্ছেন, আপনার লিসনিং এ প্রবলেম নাই। আমি এটার সাবটাইটেল অন করে দিচ্ছি। তো এটা হচ্ছে গিয়ে আমরা এখানে, আমি নিজেও এই ক্র্যাশ কোর্স গুলো করি, মানে আমি নিজেও লার্ন করি, মানে আমি যদিও এগুলা এক্সপার্ট, এটা বলতে অসুবিধা নেই, আমার নিজের সাবজেক্ট, আমি এই ব্যাপারে এক্সপার্ট, বাট ওদের এগুলা শুনতে আমার ভালো লাগে কেন, ওরা খুব শর্টকাটে খুব ব্রড জিনিসটাকে আলোচনা করে। সো এই ক্র্যাশ কোর্স অন ইকোনমিক্স, ক্র্যাশ কোর্সের অনেকগুলো কোর্স আছে, ইকোনমিক্স এর উপরে আছে, সাইকোলজির উপর, যেমন আমি সাইকোলজির কোর্সটা এখন করছি ওদের, হিস্ট্রির উপরে আছে, তারপরে হচ্ছে গিয়ে ইভেন ফাইন্যান্সের উপরে আছে, ম্যানেজমেন্টের উপরে আছে। আপনার একটু এই চ্যানেলটা ঘুরিয়ে দেখতে, সাবস্ক্রাইবও করা লাগবে, ফ্রি। আজকে এই ভিডিওটাতে আমরা দেখব হচ্ছে গিয়ে মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি। আমার রেকর্ডিংটা কি অন হয়েছে? হয়েছে, ওকে। তো আমি মনিটারি পলিসি এন্ড ফিসকাল পলিসিটা একটু দেখবো, 9টা মিনিট। প্লিজ একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখেন, আমি তো অনেক পচা লেকচার দিই, অ্যাটলিস্ট ইনি অনেক সুন্দর লেকচার দেয়, সাবটাইটেল সহ থাকবে, প্লিজ একটু দেখি। ওকে, লেটস স্টার্ট। Oh, I'm Craig, and this is Crash Course Government and Politics, and today we're finally going to talk about a topic I know that you've all been waiting for, monetary and fiscal policy. Hooray! You haven't been waiting for monetary and fiscal policy? Are you sure? I've been talking it up for weeks, you know? Well, let me see if I can't convince you to be as excited as I am. Monetary policy! Woo! আচ্ছা, শুনতে পাচ্ছিলেন তো? ঠিক মতো ছিল? আমি সাউন্ডটা একদম ফুল দিয়েছি, কোন তো প্রবলেম ছিল না। আই নো উনি খুব নো ম্যাম, স্পিডে, ঠিক আছে সব। হ্যাঁ উনি খুব স্পিডে কথা বলে, এটা যেহেতু আমেরিকান এক্সেন্ট, আমেরিকান নেটিভ এক্সেন্টে যখন কথা বলে অ্যাকচুয়ালি খুব ফাস্ট বলে, বাট কিছু করার নেই, আমাদের এইভাবেই শুনতে হবে। তাহলে আমি দিলাম, ওকে। ম্যাম, হুম 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 ইউটিউবে স্পিডটা কমানো যায়? স্পিড কমানো যায়, হ্যাঁ স্পিড ম্যাম কমাই দিব। সেটিং এ গেলে জি জি হ্যাঁ, একটু স্পিডটা কমিয়ে দিলে ভালো হয়। 0.75 দিই তাহলে। ওকে ম্যাম। হুম, আচ্ছা আমি দিয়ে একটু প্লে করে দেখাই, দেখেন এটা ঠিক আছে নাকি, শুরু থেকে। Fiscal policy, yeah! I wanna get fiscal. Come on. আচ্ছা ওকে, ম্যাম এটা এটা ঠিক বেশি আছে, স্লো হয়ে গেছে। এটাই বলতে চাচ্ছিলাম। আসলে যে নর্মাল স্পিড ছিল ওটাতেই থাকুক, সাবটাইটেল যেহেতু জি যাবে জি ওটা, জি। আর পরে তো আমি এক্সপ্লেন করবোই, আমার মনে হয় ওইটাই বেটার। হ্যাঁ, নর্মাল ওকে স্পিডই। ম্যাম জি। ওকে। Hello, I'm Craig, and this is Crash Course Government and Politics, and today we're finally going to talk about a topic I know that you've all been waiting for, monetary and fiscal policy. Hooray! You haven't been waiting for monetary and fiscal policy? Are you sure? I've been talking it up for weeks, you know? Well, let me see if I can't convince you to be as excited as I am. Monetary policy! Woo! Fiscal policy! Yeah! I want to get fiscal. Come on and get Okay, let's start the show.
Let's start with monetary policy because it's not at all controversial. Well, it kind of is controversial, but it's less contentious than fiscal policy. Monetary policy is basically the way the government regulates the amount of money in circulation in the nation's economy. Controlling the money supply is the primary task of the Federal Reserve System, and since it's a little bit complicated, I'm going to talk about the other things that the Fed does first. The Federal Reserve System was created in 1913 to serve as America's central bank. Before then, there were state and local banks, as well as a Bank of the United States, which was a much more limited central bank. The Fed is made up of 12 regional banks and 2 boards, the Federal Reserve Board of Governors, who are appointed by the President, and the Federal Open Market Committee, which is partially appointed by the President. The Fed has 2 primary tasks, to control inflation and to encourage full employment. And it has 4 basic functions, but one of them is way more important than the others. The Fed is responsible ultimately for clearing checks and for supplying actual currency, most of which is kept in highly secure facilities staffed by robots with laser eyes. I don't know if they have laser eyes. The Fed also sets up rules for banks, although these can also be set by Congress. But the most important thing the Fed does is loan money to other banks and set interest rates. That's why when you hear about the Federal Reserve, 9 times out of 10 it's about interest rates, because that's the main way the Fed controls the money supply. The Fed loans money to banks. Sweet, sweet money, which they in turn loan out to businesses and individuals, and like all loans, the Fed charges interest. The Fed sets the rate on the interest, called the discount rate, and this determines mostly how much money banks will borrow. The lower the rate, the more banks will borrow, and the more money goes into circulation. Other banks peg the interest rates they charge to the Fed's rate, charging slightly more, so in this way the Fed determines or sets interest rates in the economy as a whole. The Fed also creates regulations that control how much money circulates in the economy. One of these is the bank reserve requirement, or the amount of money in cash that a bank has to have on hand. Now, the amount of money that a bank holds in reserve is only a fraction of the total amount of money held in deposit at the bank. That's why it's called fractional reserve banking. But the reserve requirement is there so that you don't get catastrophic bank runs like we saw during the Great Depression, when so many frightened depositors took their money out of the banks that the banks failed. Raising the reserve requirement reduces the amount of money in circulation, and lowering it pumps more money into the economy. The Federal Reserve also sets the interest rate banks charge to lend money to each other, which again controls the amount of money that circulates. If banks are charging each other a lot of money to borrow, they won't borrow as much, and they won't lend as much to firms and individuals, and there will be less money in the economy as a whole. There's at least one more important way that the Fed influences the money supply in the US, and that's through open market operations. This is a fancy way to say that the Fed buys and sells government debt in the form of treasury bills or government bonds. When the Fed sells bonds, it takes money out of the economy, and when it buys them, more money goes into the economy. This is the idea behind what is known as quantitative easing, which is really complicated. To be honest, I'm not crazy about wading into economics here, and thankfully there's a whole other series to do that. But I have to mention inflation at this point. Inflation is a general rise in prices that can be caused by a number of things, but one of them is the amount of money that circulates. If there's more money around, there's more that can be spent, and this makes it possible for prices to go up. But this isn't an absolute rule. As of 2016, we've had years of basically zero interest rates, which means it's really cheap to borrow money, which means that there should be a lot of money in circulation, yet inflation remains quite low. Hey, it's real cheap to borrow money. Can I borrow $2? No? He never has any money. Usually, low interest rates tend to cause inflation and reduce unemployment, and high interest rates are expected to cool down an overheating economy, but that hasn't happened much in the past few years. I'll say again, I'm glad this isn't an economic series. It's important to note here that the Federal Reserve is an independent body, meaning that its board of governors and chairperson are not elected or really subject to much regulation from Congress. And they throw the best parties. That's probably why. This is intentional and probably a good idea. Ideally, you want people in charge of the money supply to be able to look after broader interests than their own re-election, and this is why the Fed is supposed to be insulated from politics and remain independent. Okay, so that's monetary policy, which is one lever that the federal government can use to influence the economy. Increasingly, it's the only lever because in America, we have a hard time with fiscal policy. What's that, you might be asking? Fiscal policy refers to the government's ability to raise taxes and spend the money it raises. Since I know that by this episode you've been paying a lot of attention to American politics, you know that in the past 20 or 30 years at least, Americans have generally been reluctant to raise taxes, and somewhat reluctant to have the government spend money. The difference between these two goals, spending money and not raising taxes, largely explains why we have deficits. Before we get into tax policy, which I know is what you've been waiting for, calm down, I need to point out that the way the government can spend more money on programs than it takes in taxes is by borrowing it, which the government does by, you guessed it, selling bonds. Good thing we talked about open market operations. Let's tax the Thought Cafe people, with a lot of work, by talking about taxes and spending in the thought bubble. First, ever since Ronald Reagan came to office, there has been a hostility towards higher taxes and government spending that is theoretically based in an idea called supply-side economics. I'm not going to discuss the details of the theory or even whether it's right or wrong or somewhere in between, but the basic thrust is that if you lower taxes on businesses and individuals, the individuals will be able to spend more, the businesses will be able to invest more, and the economy as a whole will grow. It's a simple and politically powerful
powerful idea and has set the terms of the debate for a generation. In general, over the past 30 years, the trend is for there to be lower federal taxes and for them to be less progressive, meaning that wealthier people pay a lower percentage of their income in federal taxes. The wealthy still pay the largest share of federal taxes overall, though, so it's not completely accurate to say that they aren't paying. Since Reagan, and especially during the presidency of George W. Bush, income tax rates on the highest earners have fallen, as have taxes on estates, although they did go up again, and on capital gains and dividends. President Obama did raise taxes, but primarily on people earning above $450,000 a year. Corporate tax rates have also declined, and Social Security taxes have gone up, which is important because this is the federal tax that most of us are most likely to pay. Overall, the percentage of revenue that the federal government receives from taxes has held pretty steady at between 43% and 50%. If you're interested in the numbers, for 2013, the government received almost $2.8 trillion in tax revenues, and it spent $3.5 trillion, which math tells us means a deficit of around $700 billion. Thanks, Thought Bubble. When people say that they need to cut spending and balance the budget, this is what they're talking about, but it's not quite as simple as just spending less, because there are some places where the government can't cut spending even if they want to. There are certain items in the federal budget that must be spent because they're written into law by Congress. These are called uncontrollables or mandatory spending. One uncontrollable that relates to monetary policy is interest payments on federal debt. The government can't not pay its interest. Otherwise, no one would lend us money. That's just how lending works, or it's supposed to work. Farm price supports, subsidies, are also counted as uncontrollables, and they are important, but not nearly as important as the two big-ticket mandatory spending items. These are Social Security and Medicare, and they're paid for with dedicated federal taxes. They provide income and health insurance for elderly people, and it's unlikely that the amounts the government spends on them is going to decline anytime soon for 3 reasons. First is that the population is aging, meaning that the percentage of older Americans is rising in proportion to younger Americans. This means that more people will be receiving Social Security payments, which leads us to the second reason they are unlikely to go down. People like them. The third reason is more political. Older people tend to vote more regularly, so a politician who wants to keep their job is unlikely to vote for cuts in Social Security or Medicare. So here's the thing about the Federal Reserve and economics. The American economy is really huge and really complicated, and it has some issues that need addressing. Whether you care a lot about budget deficits or don't think they're a big deal will depend a lot on your feelings about economics in general, but there are a couple things to keep in mind. First, there's only a limited range of programs on which the government can choose to spend or not spend. These are called discretionary spending, and when people call for cuts in government spending, this is what they mean. By far, the largest chunk of government spending goes into defense, over $600 billion in 2013. But the next largest item is healthcare for the poor, Medicaid, at $498 billion. Nothing else even comes close. Spending on the Department of Education, for example, was $41 billion in 2013. The second thing to bear in mind is that in addition to cutting spending, the government could balance its budget by doing what everyone loves, raising taxes. It's done this on occasion, but the political consequences can be pretty tough. Just ask George H.W. Bush. Finally, the combination of Americans' aversion to raising taxes and the government's limited ability to cut spending means that monetary policy becomes its major lever in broad-based macroeconomic policy. That's why we paid so much attention to the Federal Reserve System at the beginning of this episode, and why you probably should too. Thanks for watching. See you next time. Crash Course Government and Politics is produced in association with PBS Digital Studios. Support for Crash Course US. আচ্ছা, এখন সত্যি কথা বলেন, কার কয় কয় হাত মাথার উপর দিয়ে চলে গেল জিনিসটা? সত্যি কথা বলেন তো, একটু শুনি। 10 হাত মাথার উপর দিয়ে চলে গেছে। ম্যাম একজন কথা বলতেছিল, শুধু এটাই দেখতেছিলাম, কিন্তু কি বলতেছে এটা বুঝি নাই। আচ্ছা, একদম অনেস্টলি বলেন, আমি কিচ্ছু মনে করব না। আমি জানি আপনারা খুব বেশি বুঝবেনও না, এটা খুবই স্বাভাবিক। তো আমি একটু জানতে চাই, অনেস্টলি বলেন। ম্যাম কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই দেখেন আমি চলে আসছি আমার ভার্চুয়াল ভার্সন। আচ্ছা, তো আসলে কথাটা মানে বুঝেছেন এমন কতজন আছে? হ্যান্ড রেজ করেন তো, মানে ওভারঅল মানে লিসনিংটা আপনার আপনি শুনে বুঝতে পেরেছেন, একটু হ্যান্ড রেজ করেন। কারণ আছে, আমি মানে আমাকে খুশি করার জন্য হ্যান্ড রেজ করেন। আপনারা যদি কেউ নাও বুঝে থাকেন আমার কোনো সমস্যা নেই, বিকজ আমি জিনিসটা এক্সপ্লেইন করবো। বাট বুঝেছেন, মানে ও যে কথাগুলো বলছিল সাবটাইটেল ছাড়া বা সাবটাইটেল দেখে হলেও কথাটা বুঝেছেন, আমি টপিকটা আমি বুঝাবো, ওই জন্যই আমি এখানে আছি। বুঝেছেন এমন কে কে আছেন? হ্যান্ড রেজ করেন তো। ভেরি ব্যাড, একজনও না। আচ্ছা, যদি কেউ হ্যান্ড রেজ করতো, আমি আসলে যে কারণে হ্যান্ড রেজটা চাচ্ছিলাম, যিনি হ্যান্ড রেজ করেছেন বা যদি এখনো মনে করেন করতে পেরেছেন, আপনার লিসনিং অনেক ভালো। এটার জন্য আপনি যদি আইএলটিএস দিতে চান, ওর কথাটা জন্য শুনে যদি বুঝতে পারেন হোয়াট হি ইজ সেইং, দ্যাট মিন্স আপনার লিসনিং ভালো,
IELTS ভালো করবেন, লিসনিং পার্টটা নিয়ে আপনাকে ওয়ারিড হতে হবে না। আর যদি এখন এই যে এই কথাগুলো এই স্পিডে আপনার লিসনিং যখন টেস্ট হবে IELTS এইরকম স্পিড বা এর থেকে বেশি স্পিডে কথা বলে, তো সেখানে যদি না বুঝেন, বুঝতে পারছেন না তার অবস্থানটা, আমি এটা নেগেটিভলি নিচ্ছি না, এটা প্র্যাকটিস করতে করতে আসবে। আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা, সো আমরা অবশ্যই ইংলিশে এত ফ্লুয়েন্ট হবো না, বাট ওয়ারিড হওয়ার বিষয় হচ্ছে গিয়ে আফটার 12 ইয়ার্স অফ স্কুলিং, এই 12 বছর পরে আসছেন, আফটার দ্যাট এই ইংলিশ আমরা লিসনিংটা আত্মস্থ করতে পারছি, ইটস এ ভেরি ব্যাড থিং ফর আস। ওকে, সো চলে যাই। এটা দেখানোর রিজনটা ছিল হচ্ছে ইটস ব্রেন স্টর্মিং। অ্যাটলিস্ট আপনার মাথা আজকে দুইটা জিনিস কিছু বুঝি না বুঝি দুইটা টার্ম মাথার মধ্যে ঢুকছে, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি এন্ড ফেডারেল ব্যাংক, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইন্টারেস্ট রেট, আর একটা হচ্ছে গভর্নমেন্ট বড়োইং বা গভর্নমেন্ট ডেট যেটাকে আমরা বলছি, এই জিনিসগুলো ঢুকেছে না? এই দুটো টার্ম তো মাথায় ঢুকছে, ফিসকাল আর মনিটরিং, দুটা পলিসি সম্পর্কে জানা, এই দুটা ঢুকলে আমার জন্য এনাফ, আমি এটুকুই চাচ্ছিলাম। তো চলে যাই আমরা আসলে এখানে, আমি ক্র্যাশ কোর্সের ওইটাতেই যাই। আমি ক্র্যাশ কোর্সটার এই কোর্সের কথা আগেও বলেছিলাম, এই চ্যানেলটার কথা, আমি চ্যানেলটা নিজেও মাঝে মধ্যে খুলে খুলে ঘুরে ঘুরে দেখি, বিকজ আমার কাছে বেশ ভালো লাগে। কজ এই চ্যানেলটার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এদের ছোট ছোট অনেকগুলো হচ্ছে, আমি তো ভিডিও প্লে হওয়া শুরু হবে, আমি একটু পজ করে দেবো। যেমন দেখেন হুম, এই যে আমাকে সাজেস্ট করছে, বিকজ আমি এগুলো দেখেছি, তো আমি এটাতে যাচ্ছি। এই দেখেন হিউম্যান ইভালুয়েশন, তারপরে হচ্ছে কি এগুলো আমি দেখি বলে দেখা, এবং আমার হিস্ট্রির উপরে বেশি ইন্টারেস্ট বলে এই জিনিসগুলো আসছে। তো এরকম বিভিন্ন রকম হচ্ছে গিয়ে ওদের কোর্স আছে, এবং এগুলো দেখলে না মানে ইটস লাইক আপনার না সেলফ লার্নিং, যেটা যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হয়। এছাড়া অনেক ধরনের কোর্সেস আছে, লাইক আমি এটা অনেক দিন ধরে চেষ্টা করছি শেষ করতে, ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা শেষ করতে কিন্তু সময় লাগে। তো ওই যে দেখা যায় কি আমি মাল্টিটাস্কিং করি, শুনতেছি আবার এইদিকে কাজ করছে, হয় না। এখানে অনেক ধরনের কোর্সেস আছে, এই যে বলছিলাম সোশ্যাল সায়েন্সের কোর্সেস আছে, এবং আমি যে সাইকোলজি যেটা এটা করছিলাম, ইকোনমিক্স আমি শেষ করেছি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলো শেষ করেছি, এগুলো সোজা, সোসিওলজি এগুলা এটাও সোজা, এটাও শেষ করেছি, কিন্তু সাইকোলজিটা শেষ করেছি, সাইকোলজিটা বুঝে বুঝে ইয়ার যারা ফিজিক্যাল সায়েন্সে আছেন, যাদের হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, যেমন আমার কেমিস্ট্রি নিয়ে অনেক ইন্টারেস্ট, আমি পড়ে আসছি যেহেতু আমার এইচএসসি পর্যন্ত ছিল। আমি এই চ্যানেল প্রমোট করছিলাম, জাস্ট বলছি যে এখানে অনেক কিছু জানা যায় এটার জন্য। তো এইটার যে ইকোনমিক্স এর যে প্লে লিস্টটা আছে, আমি জাস্ট প্লে লিস্টটা দেখাচ্ছি, এটা আমার সেভ করা প্লে লিস্টটা, দেখতেই পাচ্ছেন মনে হয় এটা ইয়া করা। এইটা যে দেখতে পারবে, বিশ্বাস করেন তার ইকোনমিক্স এর বেসিক খুব ভালো মতো ক্রিয়েট হয়ে যাবে, বিকজ সবকিছু আছে একদম। আমাদের অ্যাডভান্স ম্যাক্রো ইকোনমিক্স থিওরির কিছু জিনিস, ফর এক্সাম্পল ইকোনমিক্স অফ হ্যাপিনেস, এই যে এই জিনিসগুলো হচ্ছে কি আমরা ফরেন এইড রেমিটেন্স এটা না, বাট এই যে ইকোনমিক্স অফ হ্যাপিনেস, তারপরে যে ব্ল্যাক মানি, আন্ডারগ্রাউন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি, ট্যাক্সেশন, আর একটা আছে দাঁড়ান আসতেছে, যে গেম থিওরি অ্যান্ড অলিগোপলি, এই জিনিসগুলো আমরা আমরা পড়েছি থার্ড ইয়ারে, আমরা এই কোর্সটা পড়তাম, এটার নাম ছিল অ্যাডভান্স ম্যাক্রো ইকোনমিক থিওরি, মানে অ্যাডভান্স লেভেলের কোর্স, এটা অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক থিওরি, ওই জিনিসগুলো। তো ওইটাই বলছেন যদি পড়েন ওখান থেকে লার্নিং হবে, না পড়লে কোনো সমস্যা নেই, আমি ফোর্সও করতেছি না পড়তে হবে। আমার যেটা দরকার ছিল সেটা একটু দেখানো, যে যে ফিসকাল পলিসি, মনিটারি পলিসিটা নিয়ে। তো দেখেন এখানে দুটো পলিসি নিয়ে কথা বলেছে, এবং বোথ অফ দ্য কেসেস আমাদের যিনি টিচার ছিল সে ফোকাস করছে যে এই দুটো পলিসি কিন্তু আমি আপনি অ্যাডাপ্ট করছি না, আমি আপনি দিচ্ছি না, পলিসিটা কে দিচ্ছে, পলিসিটা গভর্নমেন্ট দিচ্ছে। অবশ্যই আপনার ক্যামেরাটা অন হয়ে গিয়েছিল, একটু ক্লোজ করে দিন। হ্যাঁ, আচ্ছা, সো এই করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কিন্তু এটা স্লাইড এন্ড আদার্স ম্যাটেরিয়াল অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, সো এটা নিয়ে ওয়ারিড হওয়ারও কিছু নাই, যে স্লাইড গুলো না, আমি যে স্লাইড দেখাও সবই আছে, খুঁজে পাবেন। তো যেটা বলছিলাম, গভর্নমেন্ট এই পলিসি গুলো আমি আপনি চাইলে অ্যাডাপ্ট করতে পারবো না, বাট আমাদের এটা লার্নিং করার রিজনটা হচ্ছে এইটার যে ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু আমাদের উপর দিয়ে যাবে, এবং সেই ওয়াইজ আমাদের বিহেভটা কি হবে, যে আমি কিভাবে এই সিচুয়েশনটা কোপ আপ করবো, সেটার জন্য কিন্তু এই পলিসিটা আমাকে কাজে দিবে। ফর এক্সাম্পল গভর্নমেন্ট কিন্তু আমরা আজকে পড়া শেষে বুঝতে পারবো যে আমাদের গভর্নমেন্ট কিন্তু এখন এক্সপেনশনারি মনিটারি পলিসি যেটা সেটাতে আছে, দ্যাটস ওয়াই কিন্তু ইনফ্লেশন রেটটা বেশ হাই, বাট উই আর গেটিং জব। ওই এখানে কিন্তু প্রথমে এক্সপেনশনারি মনিটারি পলিসি নিয়ে কথা বলেছে, মানে মনিটারি পলিসিটা এবং এটা এক্সপেনশনে যেখানে মার্কেটটা বড় হবে এরকম কথাটা বলছে। আজকে একটু বলবো, কষ্ট করে হলো খাতা কলম নিয়ে বসেন, আপনার ভালোর জন্য বলছে, আমার জন্য না। আর দেন হচ্ছে গিয়ে এক্সপেনশনারি মনিটারি পলিসির যে দেন ড্রব্যাক যেটা হইলো, যে জর্জ ডব্লিউ বুশে অ্যাপ্লাই করেছিল এবং সেখান থেকে কি কি প্রবলেম হচ্ছিল, যেটা এক্সপেনশনারি মনিটারি পলিসির কাইন্ড অফ কাছাকাছি হচ্ছে কি ফিসকাল পলিসিটা। তো
তো সেখানে কি কি প্রবলেম হচ্ছিল, ইউএস গভর্নমেন্ট কি কি প্রবলেম ফেস করছিল, এগুলো নিয়ে কিন্তু বেশ সুন্দর করে কথাগুলো বলেছে। তো এই পলিসি গুলো যখন গভর্নমেন্ট অ্যাপ্লাই করে, এটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের উপরে আসে। কোনো ক্ষেত্রে গভর্নমেন্টের বড়োইং বাড়ে, সো দ্যাট আমাদের উপর পার ক্যাপিটা যে লোন যেটা, আর আমার উপরে যে লোনের ভার বোঝা যেটাকে আমি বলছি, সেটা বাড়তে পারে, ইন্টারেস্ট রেট বেড়ে যেতে পারে। সো সেই ওয়েজ তখন আমি যদি ইনভেস্টমেন্টের ডিসিশন, দ্যাট উড বি এ ব্যাড ডিসিশন ফর মি। আর ওই সময় দেখা যাবে যে জব ক্রিয়েশন বাড়বে, সো বেটার হচ্ছে কি জব মার্কেটে সুইচ করা। অথবা যদি কন্ট্রাকশনের মনিটরি পলিসি দেয়, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশ ফল করে, সরি অনেক মানে অনেক হ্যাঁ। তো তখন হচ্ছে গিয়ে আমার আবার ইনফ্লেশন কমে আসবে, বাট জব ক্রিয়েশন হবে না। সো বেটার হচ্ছে গিয়ে তখন আমার জন্য আমি ইনভেস্টমেন্টে যাতে এই যে ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে আসা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি নিবেন। এবং একটা দেশের সচেতন নাগরিক হিসেবে আপনি ইনভেস্টর হন, আর আপনি হচ্ছেন গিয়ে একজন জব হোল্ডার হন, ইভেন আপনি বিদেশে চলে যেতে চান ব্রেন ড্রেন করে, আপনার যদি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকে, ইন দ্যাট কেসেস এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা কল আসে, আমি একটু ধরতে হবে। হ্যালো। এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট বড়োইং, তারপরে হচ্ছে গভর্নমেন্ট মানি মার্কেট, এগুলো নিয়ে মানি সাপ্লাই, এই কথাগুলো কিন্তু উনি বারবারই বলছিল। তো এই পলিসি গুলো যখন অ্যাপ্লাই করি, পলিসি গুলো কিন্তু গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে। তো গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করলেও আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু আমার কিছু বোঝার জায়গা আছে। বোঝার জায়গা বলতে বুঝাচ্ছি যে এই পলিসিটা যখন অ্যাপ্লাই হচ্ছে, তখন সেই অনুযায়ী সাপোজ আপনার কনজাম্পশন কেমন হবে, আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করবেন না উইথড্র করবেন, আপনি কি লোন নিবেন নাকি হচ্ছে গিয়ে আপনি পরবর্তীতে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবেন, এই জিনিসগুলো বোঝার জন্য হলো এই পলিসি গুলো সম্পর্কে আইডিয়া থাকা ভালো। আর যেটা বলছি, অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট, মানে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্রাজুয়েট হচ্ছেন, আপনাকে যদি বলে মানি মার্কেট নিয়ে বলো, সাপ্লাই সাইড নিয়ে বলো, আপনি যদি এগুলো নিয়ে খুব গুড নলেজ রাখেন, আপনার এমপ্লয়াররা কিন্তু মনে করবে যে আপনার কিন্তু এগুলো ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। সেক্ষেত্রে স্পেশালি ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার জব পাওয়ার পসিবিলিটিস আর হায়ার। যেমন আমি যখন ব্যাংকের কোশ্চেন গুলো দেখি, স্পেশালি ব্যাংকিং সিস্টেম নিয়ে যখন আমার ফ্রেন্ডরা কথা বলে যারা ব্যাংকে জব করে, সাপোজ হু আর নট ফ্রম দ্য কমার্স ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু এগুলো সম্পর্কে জানে, ওরা পড়ে পড়ে শিখে। কারণ আমাদের সাথে এগুলো নিয়ে কথা বলা, কথা তো আমরা অনেক কিছু নিয়েই বলি, তখন দেখা যায় যে এই জিনিসগুলো কিন্তু আমি খুব ভালো বুঝছি, বা আমরা যারা ইকোনমিক্সে পড়ে আসি ভালো বুঝি, ফাইন্যান্সে যারা পড়ে আসে তারা খুব ভালো বুঝে এগুলা নিয়ে। কিন্তু যে ইনভেস্টমেন্ট কেমন হয়, তখন এগুলো যখন বলি, ওরা বলে কি আসলে এই জন্যই ব্যাংকে দেখবেন যে মেনশন করা থাকে যে বিবিএ এমবিএ করা বা ইকোনমিক্স থেকে পড়ে আসা বা স্ট্যাটিস্টিক্স থেকে পড়ে আসা, এই ধরনের স্টুডেন্ট তারা প্রেফার করছে এমটিওর সার্কুলার গুলো যখন যায়, এই কারণে চাই বিকজ আমরা এগুলা নিয়ে আসলে স্টাডি করি। সব পলিসি ব্যাংকিং থ্রু চ্যানেলের থ্রুতেই তো গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, এই জন্য। আচ্ছা, এবার চলে যেত, আমরা আজকে স্টাডি করবো হচ্ছে অ্যাবাউট দ্য মনিটরি পলিসি। এই স্লাইডটা আমার দেওয়া আছে, এই স্লাইডটা বাই দ্য ওয়ে আপনার বইয়ের স্লাইড না, এটা হচ্ছে গিয়ে আমি ফাইন্যান্স মেজর এটা কোর্স নিতাম, এখন অবশ্য নেই না, ফাইন্যান্স অনেক কিছু আমার দরকার নাই। তো ওই কোর্সের একটা বই ছিল, এটা ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট, ওখানে ব্যাংকিং এন্ড আদার সিস্টেম এগুলো নিয়ে আমরা স্টাডি করাই। ওইখানে আমরা হচ্ছে গিয়ে যে বইটা হতো, বইটার রাইটারের নাম খুব মজার, মিস। তো ওনার বইয়ের হচ্ছে চ্যাপ্টার 5, ওইটার স্লাইড, ওখানে মনিটরি পলিসি খুব সুন্দর একটা টেবিল ড্র করে দেওয়া আছে, বিধায় ওখান থেকে পড়াবো বলে এটা দেওয়া। তো মনিটরি পলিসিটা মেইনলি আমরা অ্যাপ্লাই করি হচ্ছে গিয়ে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে। মানি সাপ্লাই মিনস দা লিকুইড মানি দ্যাট ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড। সবার হাতে যে টাকাটা আছে, আমার আপনার হাতে যে টাকাটা আছে, এই টাকাটাকে কন্ট্রোল করার জন্য যে পলিসিটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করে, দ্যাটস মনিটরি পলিসি। নামেই বলে দিচ্ছে মনিটরি, মানি আছে মানে মানি পলিসি, এরকম টাইপসের। এবং মনিটরি পলিসিটার ক্ষেত্রে যেটা হয় যে রিয়েল ইকোনমিক সেক্টরে ইনভেস্টমেন্ট কেমন হবে এন্ড হোয়াট উইল বি দ্য স্পেন্ডিং, মানে আমি কত টাকা আসলে ইনভেস্ট করতে পারবো। প্লিজ আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমি জানি অনলাইনে বলে অনেকেই মানে কনসেন্ট্রেশন দিবে না, কিন্তু একটু কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করেন। এটা পরীক্ষার জন্য না, নিজের লার্নিং এর জন্য একটু জানেন। এত পরবর্তীতে এগুলা নিয়ে এত আলোচনা আপনার সাথে হয়তো কেউই করবে না। তো এই যে গভর্নমেন্ট কতটুকু ইনভেস্টমেন্ট করবে বা স্পেন্ডিং কতটুকু হবে, এটা নিয়েও কিন্তু মনিটরি পলিসি, খুব সুন্দরভাবে আমরা মনিটরি পলিসিটা যখন বুঝবো, এটা আমরা বুঝতে পারবো যে ইনভেস্টমেন্ট কেন বাড়ছে বা স্পেন্ডিং কেন বাড়ছে, এই জিনিসটা। এবার আসি। ম্যাম ভালোভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন তো ঠিক আছে কিনা।
ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসি কে এই থিওরিটা ডেভেলপ করলো। মনিটারি পলিসিটা আসলে ডেভেলপ করে ম্যাক্রো ইকোনমিক্স যাকে আমরা ফাদার বলি, জন মেইনার্ড কেইনস। উনি আসলে এই থিওরিটা ডেভেলপ করেন এবং ওনার অ্যালং উইথ হিজ স্টুডেন্ট, মানে এটা বুঝাচ্ছে যে ওনার কেনশিয়ান থিওরি যারা আমরা, কেনশিয়ান ইকোনমিক্স যারা আসলে আমরা ফলোয়ার, সেখান থেকে আসলে এই মনিটারি পলিসিটা ডেভেলপ হয়। এবং এটা ডেভেলপ হয় হচ্ছে কি ইউএসএ গভর্নমেন্ট যখন গ্রেট ডিপ্রেশনটা ফেস করে আফটার 1930s, 1930 সালে ইউএসএ গভর্নমেন্ট একটা ইউএসএ ইকোনমি একটা বড় ধরনের প্রবলেম ফেস করে। প্রবলেমটা এরকম ছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, ইউএসএ গভর্নমেন্টের প্রচুর এক্সপেন্ডিচার হয়েছে, তখন ইউএসএ গভর্নমেন্ট খুব হাই ইনফ্লেশন, মানে প্রাইস লেভেলটা অনেক বেড়ে গেছে, এরকম ফেস করলো। একই সাথে হাই আনএমপ্লয়মেন্ট রেট, এটাও খুব ফেস করা শুরু করলো। মানে একই সাথে বেকারত্ব বেড়ে যাচ্ছে, মানে মানুষের হাতে কাজও নাই, আবার জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ট্যাগফ্লেশন। তো এই স্ট্যাগফ্লেশনটা ইউজুয়ালি ইকোনমিতে দেখা যায় না। হাই ইন্টারেস্ট, সরি, ইনফ্লেশন যদি বাড়ে সাধারণত মানুষের হাতে কাজ থাকে, মানে মানুষের হাতে টাকা থাকে। আর যদি ইনফ্লেশন কমে যায় তখন হচ্ছে কি, মানে তখন ইনফ্লেশন কমা মানে হচ্ছে আপনার জিনিসপত্রের দাম কম কিন্তু মানুষের জব নাই, এরকম হয়। আর যদি জিনিসপত্রের দাম বেশি থাকে ইউজুয়ালি তখন মানুষের হাতে জব থাকে, মানে টাকা পয়সা থাকে, এরকম একটা সিচুয়েশন হয়। কিন্তু ইউএসএ তখন ফেস করলো এরকম যে জিনিসপত্রের দামও আকাশচুম্বী, প্লাস হচ্ছে মানুষের হাতে টাকা নেই, মানে মানুষের কাছে কাজ নাই, জব নাই। ওই স্ট্যাগফ্লেশনটা তখনকার সময় যারা ইকোনমিস্ট ছিল তারা কেউই সলভ করতে পারছিল না। তখন এই কেইনস এটা সলভ করে, এবং এই এই অনুযায়ী কেইনশিয়ান থিওরি বা একটা একটা স্কুলই ক্রিয়েট হয়েছে ইকোনমিক্স, যেটা আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলছি। এবং এটা কেইনশিয়ান থিওরি, তো এটা উনি ডেভেলপ করে, এতটুকুই বলতে চাচ্ছিলাম, মানে আসল থিওরিটাতে চলে যায়। আচ্ছা, পরবর্তীতে ফিসকাল পলিসি নিয়ে আমরা আসবো, এটার পরবর্তীতে আসবে। তো আমরা এখন কেনশিয়ান মানে মনিটারি পলিসিতে চলে যাই। তো আমরা লাস্ট ক্লাসে আমি কিন্তু দেখিয়েছিলাম, তো আমরা দেখেছিলাম মনিটারি পলিসি কিন্তু এটার রেকর্ডেড ভার্সন ক্লাস অলরেডি কিন্তু দেওয়া আছে। এই ছবিটা যারা আঁকেন নাই লাস্ট ক্লাসে অবশ্যই আঁকবেন এখন। তো মনিটারি পলিসিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটাকে বলছি স্টিমুলেটিভ মনিটারি পলিসি, আর একটাকে আমি বলছি হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। এই দুটো নাম দিচ্ছি, এটা এতটুকুই, এরপর আর কিছু নাই। তো স্টিমুলেটিভ মনিটারি পলিসি বলছে, আর একটাকে আমরা বলছি রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। স্টিমুলেটিভও বলতে পারেন, এটাকে হচ্ছে গিয়ে আপনি এক্সপেনশনারি মনিটারি পলিসিও বলতে পারেন। এক্সপেনশনারি বলছি তো ফিসকাল পলিসিতে যখন যাব এটার নাম আমরা এক্সপেনশনারিতে বলবো, এক্সপেনশনারি ফিসকাল পলিসি এইভাবে বলবো। তো স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে কি হয়, এই যে ফেড, অলরেডি এটার নাম হয়তো শুনে ফেলছেন ওই ভিডিওটাতে, ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। তো আপনি আপনার খাতায় ফেডের স্ল্যাশ দিয়ে লিখতে পারেন সেন্ট্রাল ব্যাংক। এখন একদম পুরো বাংলায় বলবো যাতে জিনিসটা বুঝেন। গভর্নমেন্ট যদি স্টিমুলেটিভ মনিটারি পলিসিটা দিতে চায়, স্টিমুলেশন মানে হচ্ছে বড় করা, স্টিমুলেশন দিলে জিনিসটা বড় হয়, পজিটিভ গ্রোথ হয়, এরকম আমরা চিন্তা করি। তো একটা স্টিমুলেশন দেওয়ার চেষ্টা করলো, তখন কি করে, থ্রু দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক গভর্নমেন্ট যেই ট্রেজারি বন্ড গুলা বা ট্রেজারি সিকিউরিটি গুলা সেল করেছিল সেটা ইনভেস্টরদের কাছ থেকে কিনে নেয়। এবার আসি ট্রেজারি সিকিউরিটি কি, ধরেন বাংলাদেশ ব্যাংক, বাংলা গভর্নমেন্ট অফ বাংলাদেশ এখন স্টিমুলেটিভ মনিটারি পলিসি বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাইলো, তখন বাংলাদেশের জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের থ্রুতে ইনভেস্টর, এখানে ইনভেস্টর বলতে আমরা বড় বড় মানুষদের বুঝবো, মানুষ মানে ইনস্টিটিউটকে বুঝবো, লাইক কোনো ব্যাংক হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট হতে, বড় বড় ইন্ডাস্ট্রি লাইক সিটি গ্রুপ, লাইক যমুনা গ্রুপ, এরকম আমি আপনি না, বিকজ এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হবে। তো তাদের মাধ্যমে সিকিউরিটি বন্ড, আমরা তো অ্যাটলিস্ট বন্ড বুঝি, প্রাইস বন্ড বা সেভিংস সার্টিফিকেট, এরকম ট্রেজারি বন্ড বলে একটা জিনিস থাকে, ট্রেজারি বন্ড বা ট্রেজারি সিকিউরিটি, এটা গভর্নমেন্ট ছাড়ে থ্রু দা সেন্ট্রাল ব্যাংক। ট্রেজারি সিকিউরিটিটা কি, এটার ভ্যালুটা অনেক বেশি হয়, লাইক ধর 20,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা। তো এত টাকা, 20,000 কোটি টাকা, বুঝতে পারছেন কত টাকা। তো এত বড় বন্ড কেনার অ্যাবিলিটি কিন্তু আমি আপনি আমাদের মতো ইন্ডিভিজুয়ালের থাকে না, বাট দেখা যাচ্ছে একটা ব্যাংকের থাকে, বা হচ্ছে গিয়ে বড় একটা মানে অর্গানাইজেশন যেটা তাদের থাকে, কিন্তু আমাদের কিন্তু থাকে না। তো গভর্নমেন্ট যখন মনে করে যে আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ইকোনমিটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, তখন মানে ইকোনমিক মানি বাড়াতে চাচ্ছি, তখন গভর্নমেন্ট যে ট্রেজারি বন্ড গুলো সেল করেছিল আগে, ধরেন ট্রেজারি বন্ড গুলো কেন সেল করে এবং কেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো কিনে সেটাও বলছে।
সেল করে কারণটা হচ্ছে কি যে বলছে মানি মার্কেটটাকে কন্ট্রোল করতে। আর ধরেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা কেন কিনবে? সাপোজ গভর্নমেন্ট একটা ট্রেজারি বন্ড সেল করেছে 20,000 কোটি টাকা। এখন এবি ব্যাংক দেখলো যে এই 20,000 কোটি টাকা ট্রেজারি বন্ডটা যদিও কিনে, গভর্নমেন্ট বললো যে 3 মাস পর এই 20,000 কোটি টাকাটা আমি তোমাকে 30,000 কোটি টাকায় রিটার্ন দিব। বুঝতে পারতেছেন, রিটার্ন অলমোস্ট 50%। কিন্তু 20,000 কোটি টাকা এবি ব্যাংকের এখন ইনস্ট্যান্ট দিয়ে গভর্নমেন্টকে মানে সেন্ট্রাল ব্যাংকে দিয়ে ওটা কিনতে হবে। এখন এবি ব্যাংক চিন্তা করলো গভর্নমেন্টের সাথে ডিল করাটা কিন্তু সিকিউর। যেমন চিন্তা করে দেখেন আপনি সেভিংস সার্টিফিকেট কেন আমরা কিনতে চাই, কারণ এটা গভর্নমেন্ট সেল করে এবং আমরা জানি যে এটা লস হওয়ার কোনো পসিবিলিটি নেই। যত যাই হোক গভর্নমেন্ট আমাকে এই টাকাটা দিবে, এই ইন্টারেস্ট রেটটা ঠিকই আমার মাস শেষে আমার অ্যাকাউন্টে যোগ হবে। আমরা কিন্তু সেভিংস সার্টিফিকেট কেনার কথা চিন্তা করি। তো ঠিক কিভাবে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যখন সেল করতে যায় এই ইনস্টিটিউট গুলো কিনতে চায়, অর্গানাইজেশন গুলো কিনতে চায়, কারণ তারা জানে যে এই টাকাটা কোনোভাবেই কি বলা যায় নন রিফান্ডেবল, এটা রিফান্ডেবল এবং গভর্নমেন্ট খুব প্রপারলি রিফান্ড করবে। তো এবি ব্যাংক চিন্তা করলো ঠিক আছে 20,000 কোটি টাকা দিয়ে আমি ট্রেজারি সিকিউরিটিটা কিনি। এখন চিন্তা করেন এবি ব্যাংক 20,000 কোটি টাকাটা আসলে কোথা থেকে পাইলো? আমার আপনার ডিপোজিট করা না এবি ব্যাংকে? আমি ডিপোজিট করেছি, ধরেন সাপোজ ইসাক হাসান মাহিন উনি ডিপোজিট করেছে, রিদওয়ান ডিপোজিট করেছে, প্রভা ডিপোজিট, ধরেন আমাদের ক্লাসে সবাই এবি ব্যাংকে একটা করে অ্যাকাউন্ট আছে এবং আমরা কিছু কিছু করে টাকা ডিপোজিট করেছে। আমাদের এই টাকাটাই কিন্তু এবি ব্যাংক নিয়ে 20,000 কোটি টাকা বানায় গভর্নমেন্টের কাছ থেকে ট্রেজারি সিকিউরিটিটা কিনে নিছে। এইভাবে হচ্ছে কি সাধারণত ট্রানজেকশনটা হয়। এবার আসি, তো এখন গভর্নমেন্ট মনে করলো স্টিমুলেটিভ মনিটরি পলিসিতে যাবে। এবি ব্যাংকে ডাকলো, ডেকে বললো যে তোমাকে যে ট্রেজারি সিকিউরিটিটা তুমি আমার কাছে নিয়েছিলা ওটা দিয়ে দাও। দিয়ে দিল, মানে এটা ইটস এ কাইন্ড অফ একটা এগ্রিমেন্ট, একটা বন্ড দিয়ে দিল। দেওয়ার সাথে সাথে ওই যে ইন্টারেস্ট সহ ধরলাম 30,000 কোটি টাকা, এইটা এবি ব্যাংকের কাছে কি করলো সেন্ট্রাল ব্যাংক দিয়ে দিল থ্রু মানে গভর্নমেন্টের যে লেনদেনটা হয়ে গেল। তাহলে ইনভেস্টরের কাছে গিয়ে এবি ব্যাংকের কাছে এখন 20,000 কোটি টাকার থেকেও বেশি 30,000 কোটি টাকা চলে আসলো না? টাকাটা কি অ্যামাউন্ট থেকে অনেক বেশি না? টাকাটার অ্যামাউন্ট এখন অনেক বেশি না? এবি ব্যাংক কি টাকাটা নিয়ে বসে থাকবে? এবি ব্যাংক কিন্তু টাকাটা নিয়ে বসে থাকবে না, কারণ আইডল মানি নিয়ে যদি একটা আমি একটা সময় ভাবতাম মনে হয় আইডল মানি নিয়ে ব্যাংক বসে থাকলে ব্যাংকের লাভ না, লাভ নাই। কারণ টাকাটা আশিকের কাছ থেকে নেওয়া বা রিদওয়ানের কাছ থেকে নেওয়া বা প্রভার কাছ থেকে নেওয়া, প্রভা কিন্তু ঠিকই এবি ব্যাংকে যাবে, যে বলবে যে আমি যে 10,000 টাকা ডিপোজিট রাখছিলাম তুমি বলছো প্রতি মাসে 100 টাকা করে ইন্টারেস্ট দিবা, দাও। 1 মাস পরেই কিন্তু 10,000 প্লাস 100 টাকা এইভাবে করে ওকে ইন্টারেস্ট দিতে হবে। তো এবি ব্যাংক কিন্তু যদি টাকাটা ফেলে রাখে তাহলে কিন্তু ওর প্রফিট নাই। তখন এবি ব্যাংক কি করবে বা ইনভেস্টর কি করবে, এই যে দেখেন যেহেতু ট্রেজারি বন্ডটা গভর্নমেন্ট কিনে নিল এবং তাকে তার প্রাপ্য টাকাটা ফিরাই দিল, এই জন্যই দেখেন ডলারের ফ্লোটা ইনভেস্টরের কাছে চলে আসছে। ইট মিনস দ্যাট তার যে ব্যাংক ফান্ড যেটা সেটা কিন্তু ইনক্রিজ হলো। এটা নিশ্চয়ই এখন আমরা বুঝলাম, ব্যাংকের হাতে বেশি টাকা চলে আসলো, কারণ ওরা তো টাকাটা নিয়ে বসে থাকলো, ব্যাংকেই রাখে। এখন ব্যাংক যখন দেখলো যে মানে ইনভেস্টর যখন দেখলো আমার ফান্ড বেড়ে গেছে, এই টাকাটা কিভাবে ও বিজনেস করতে পারে? একমাত্র লোন দিয়ে। যদি আমার আপনার কাছে অর্থাৎ ম্যাস পিপলের কাছে সে যদি লোন দেয়, লোন দিলে কি হবে? আমি যখন লোন নিব, আমি তো লোন নিলে আমাকে কিছু ইন্টারেস্ট পে করতে হয় না? তার মানে আমাকে ইন্টারেস্ট পে করব তখন আমি লোন নিব। মানে আমি লোন নিলে আমাকে কিছু ইন্টারেস্ট পে করতে হবে, যেহেতু আমি অন্য কারোর টাকা ইউজ করে বিজনেস করছি। এখন একটু চিন্তা করেন, সাপোজ যে কোনো একজনকে এক্সাম্পল হিসাবে নেই, যেমন ধরেন দীপু। দীপু একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে, ধরে নিলাম উনি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছে, এটার জন্য ওনার 10 লাখ টাকা লাগবে। দীপু এবি ব্যাংকে গেল, যে দেখলো এবি ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তার মানে 10 লাখ টাকা যদি ও লোন নেয় ওর মাসে প্রায় 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। দীপু আছেন ক্লাসে? ঘুমায় গেছে দীপু, তাহলে দিব না। আচ্ছা রাহাত বাইক চালায় ম্যাম। বাইক চালাচ্ছে। আচ্ছা রাহাত কবির কোথায় আছে ক্লাসে? ম্যাম আমি আছি। আচ্ছা ধরেন দীপু আর রাহাত এই দুইজন মিলে, রাহাত কবির কোথায় আছে? আচ্ছা তো দীপু আর রাহাত এই দুইজন মিলে ধরেন একটা রেস্টুরেন্ট দিবে, ওরা দেখলো যে ওদের 10 লাখ টাকা লাগবে। তো এখন 10 লাখ টাকা লোন নিতে গেল, ওরা বললো যে 10% ইন্টারেস্ট রেটে, মানে প্রতি মাসে 10,000 টাকা, মানে জাস্ট আমরা একটা হিসাব ধরছি, প্রতি মাসে 10,000 টাকার ইন্টারেস্ট দিতে হবে। এখন দীপু আর রাহাত চিন্তা করলো ওরা বিজনেস শুরুই করতে পারে না, কিছুই করতে পারে না, 10 লাখ টাকা লোন নিলে 10,000 টাকার এই যে একটা লোন মানে ইন্টারেস্ট ক্যারি করতে হবে, এটা কিন্তু ওদের জন্য হিউজ। এখন যদি এবি ব্যাংক ইন্টারেস্ট রেটটা কমায় দেয়
কমায় 1% করে দিল, যদি 1% ইন্টারেস্ট রেট হয় তখন আমার কি হবে? তার মানে প্রতি মাসে 10 লাখ টাকা ইন্টারেস্ট নিচ্ছে, তার মানে প্রতি মাসে ধরে নিলাম 1,000 টাকা ওদের ইন্টারেস্ট দিতে হবে 10 লাখ টাকা। তাহলে আপনার কি মনে হয় লোন নিবেন না? আমি হলে কিন্তু নিতাম। আমি হলে সারা একবারে 1 কোটি টাকা লোন নিতাম, নিয়ে একটা ফ্ল্যাট কিনতাম, কিনে ফ্ল্যাট ভাড়া দিতাম, দিয়ে ওইখান থেকে যে টাকা পেতাম ওখান থেকে মান্থলি কিস্তি দিতাম আর লোন ইন্টারেস্ট সহ শোধ করে দিতাম। কজ আমিও নিতাম ম্যাম। ইন্টারেস্ট রেট এক্স্যাক্টলি, লোন ইন্টারেস্ট রেট কমলে কিন্তু লোন নেওয়াটা বেটার। ইন্টারেস্ট রেট কমলে লোন নেওয়াটা বেটার, বিকজ আমার লোন মানে যে লোনটা আমাকে ক্যারি করতে হচ্ছে, লোন বার্ডেনটা আমার উপর কম হচ্ছে। লোন বার্ডেন যদি আমার উপর কম হয় তখন আমার লোন নেওয়াটা বেটার, বিকজ আমার ওই ক্যাপিটালটা নাই ইনভেস্ট করার মতো, কিন্তু আমি ওই ক্যাপিটালটা ব্যাংক থেকে লোন আকারে নিলাম, সেটার জন্য আমাকে খুবই লো একটা ইন্টারেস্ট রেট পে করতে হচ্ছে। মাঝখানে আমার একটা অ্যাসেটও হয়ে গেল, প্লাস হচ্ছে কি আমি প্রফিটও করছি, খারাপ কি? তো ইন্টারেস্ট রেট কম হলে যেটা হয়, এখানে আর এগুলা বাকিটা লেখে নাই, ওটা আমি এখন লিখবো। ইন্টারেস্ট রেট যখন কম হয়, এটার পরে আমি লিখছি, ইন্টারেস্ট রেট যখন কম হয় তখন আমরা যেটা করি যে আমরা কিন্তু প্রচুর লোন নেই। হ্যাঁ, সো এই জন্য আমি এটাকে জাস্ট এইভাবে লিখলাম, আপ লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের তখন লোন নেওয়ার পরিমাণ বেড়ে যায়। আমার লোন নেওয়ার পরিমাণ যদি বেড়ে যায়, আমি বেশি বেশি লোন নিচ্ছি, আমার লোন নেওয়ার পরিমাণ যদি বেড়ে যায়, আমি লোনটা নিয়ে তো নিশ্চয়ই বসে থাকবো না। 10 লাখ টাকা নিলাম, এই যে দীপু রাহাত ওরা যে লোনটা নিল ওটা তো নিয়ে বসে থাকবে না, কারণ মাসের সাথে ইন্টারেস্টটা পে করবে, অল্প হইলেও তো পে করতে হবে। তখন ওরা কি করলো, ওরা আপনার রেস্টুরেন্টটা দিয়ে দিল। রেস্টুরেন্টটা দিলে কি হবে? রেস্টুরেন্টটা দিলে রেস্টুরেন্টে কয়েকটা ওয়েটার লাগবে, রেস্টুরেন্টে একটা শেফ লাগবে, রেস্টুরেন্টে একটা ম্যানেজার লাগবে, রেস্টুরেন্টে একটা অ্যাকাউন্টেন্ট লাগবে যারা রেস্টুরেন্টটা ম্যানেজ করবে, এরকম লাগবে না কিছু এমপ্লয়ি লাগবে? জি ম্যাম। তখন কিন্তু যেটা হবে, জব ক্রিয়েশন হলো না? দ্যাট মিনস কিন্তু যেটা জাস্ট একটু শর্টকাটে লিখছি, তার মানে এই যে ইন্টারেস্ট রেট কমে গেল, প্রচুর মানুষ তখন লোন নিবে, এবং যেটা হবে যে জব আপ বুঝাচ্ছে যে জব ক্রিয়েশন হবে, মানে নতুন নতুন জব ক্রিয়েট হবে। যে নতুন নতুন জব ক্রিয়েট হলো, তারপরে কি হলো, আমার আপনার হাতে জব চলে আসছে, মানে আমরা এখন জব পাচ্ছি। দীপু রেস্টুরেন্টে ধরে নিলাম যে আমরা দীপু আর রাহাতের রেস্টুরেন্টে আমরা জব করছি, এখন আমাদের হাতে কি টাকা চলে আসলো না? আমাদের হাতে যদি টাকা থাকে তখন আমরা কি খরচ তো তখন করব না, তখন চাল ডাল কিনবো, ক্লোথ কিনবো, ভ্যাকেশনে যাব, হয়তো বা একটা বাইকও কিনবো, তারপরে হচ্ছে উবার রাইড নিব, মুভি দেখতে যাব। তার মানে কি আমাদের স্পেন্ডিংটা বাড়বে না, খরচটা বাড়বে না, মানে খরচ করার প্রবণতা বাড়বে, হাতে টাকা থাকলে কিন্তু খরচ করার প্রবণতা বাড়ে। এবং এটা শুধু আমার আপনার মধ্যে না, যারা যারা জব পাচ্ছে সবার মধ্যেই বাড়বে, তো আমাদের এগ্রিগেট স্পেন্ডিং বাড়বে। এগ্রিগেট স্পেন্ডিং বাড়লে কি হয়, এরপরেরটা আর এখানে লেখা নেই, ওটা আবার আমি লিখছি। এগ্রিগেট স্পেন্ডিংটা যখন বাড়ছে তখন যেটা হলো, আমাদের যেহেতু আমাদের স্পেন্ডিংটা বেড়ে গেল, তখন আমরা কি করলাম, আমাদের স্পেন্ডিংটা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু মানে আমাদের ডিমান্ড বাড়লো। এগ্রিগেট স্পেন্ডিং বাড়া মানে আমার ডিমান্ড, আগে দেখা যেত আমার হাতে টাকাই নেই, আমি চালই কিনতে পারছি না, আমি মুভি দেখা তো দূরের কথা, এখন তো আমার জব আসছে, আমি আমি আমার ফুডও পারচেস করছি, সাথে আমি মুভিও দেখতে যাই, মানে মানুষের হাতে টাকা চলে আসে। মানুষের হাতে টাকা চলে আসলে ডিমান্ডটা বাড়ে, ডিমান্ডটা বাড়লে কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। অর্থাৎ এটার একটা নেগেটিভ সাইড আছে, যখনই আমি স্টিমুলেটিভ মনিটারি পলিসিতে যাচ্ছি তখন এইটার একটা নেগেটিভ পার্ট হিসেবে এখানে যেটা হয় যে আমার এখানে তখন ইনফ্লেশন যেটা, সেটা কিন্তু ইনক্রিজ হয়, ইনফ্লেশনটা তখন আমার এখানে বেড়ে যাবে, হঠাৎ করে আপনি দেখবেন যে দাম স্তর বেড়ে গেছে। সো লাস্ট হিসেবে আমরা এখানে যেটা দেখবো যে ইনফ্লেশন যেটা, ওটা কিন্তু ইনক্রিজ করবে। এটাই হচ্ছে স্টিমুলেটিভ মনিটারি পলিসি। এখন আপনি বলবেন যে ম্যাডাম গভর্নমেন্ট কেন এই পলিসিটা নিবে? কারণটা এবার বলি। গভর্নমেন্ট এই পলিসিটা নিবে বিকজ অফ, এইটা নিলে শর্ট রানে আমার ইকোনমিটাও বড় হয়। শর্ট রান বলছি কিন্তু মানে অল্প সময়ের মধ্যে আমার ইকোনমিটা বড় হয়, প্লাস হচ্ছে গিয়ে আপনি কৃত্রিম ভাবে মানে আর্টিফিশিয়ালি আপনি মনে করবেন যে ইউর ওকে, ইউর হ্যাপি। এটার এক্সাম্পলও দিচ্ছি। এবং গভর্নমেন্ট সাধারণত এই ধরনের পলিসি গুলো অ্যাপ্লাই করে বিফোর দ্য ইলেকশন, বিফোর আফটার ইলেকশন এই কাজগুলো করে, তখন মানুষের কাছে হ্যাপিনেসটা, সরি, তখন মানুষের কাছে হ্যাপিনেসটা ইম্পর্টেন্ট। এইবার আসি কিভাবে, এটা এক্সাম্পল দিই। আমাদের দেশে এখন ইনফ্লেশন বেশ হাই না, হাই না লো?
জিনিসপত্রের দাম কি বেশি না কম? বাংলায় বললাম, ইনফ্লেশনের ম্যাথ এই সেমিস্টারে শুরুতে করছেন, ভুলে গেছেন। ফাইনালে ইনফ্লেশনের ম্যাথও আছে। আমাদের দেশে কি ইনফ্লেশন এখন হাই? এই যে স্যার জি ম্যাডাম আছেন Yes, আপনারা ma'am. জীবিত? আমাদের দেশে জি ম্যাম আসছি জি ম্যাম। ম্যাম। Inflation high. আমাদের দেশে কিন্তু হাই ম্যাম হাই। হাই হওয়ার রিজনটা কিন্তু স্টিমুলেটিভ মনিটারি পলিসি। আচ্ছা, ইনফ্লেশন হাই কেন? গভর্নমেন্ট চাচ্ছে আপনার আমার হাতে টাকা থাকুক। আচ্ছা, এই যে দেখেন চালের দাম যে 40 টাকা থেকে 70 টাকা হয়ে গেছে, একটা বার্গারের দাম, যে বার্গার দিয়ে বললে তারা বুঝবে, একটা বার্গার, যে বার্গার 130 টাকা 40 টাকা ভালো ভালো রেস্টুরেন্টে কিনে খেতেন, সেই বার্গারের দাম যে 250 টাকা 280 টাকা হয়ে গেছে, তারপরে কি এফোর্ড করতে পারতেছেন না, মানে কিনতে পারতেছেন না? দেখেন পকেটে কিন্তু টাকা আছে। কারণটা হচ্ছে ওই যে জব ক্রিয়েশন হয়েছে, আমার আপনার হাতে টাকা আসতেছে, এনিহাও আমার আপনার হাতে টাকা আসতেছে, এই কারণে আমরা এটা ফেল করতেছি না। যখন আমার আপনার হাতে টাকা থাকে তখন আমার কিন্তু মনে হয় যে আমি হ্যাপি। সো দ্যাট আমি মনে করি এই এই সরকার বারবার দরকার, বুঝছেন? এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তো এইটা হচ্ছে স্টিমুলেটিভ মনিটারি পলিসির একটা লুপ হোল, মানে একটা নেগেটিভ ওয়ে দেখালো। পজিটিভ ওয়েটা বলি, স্টিমুলেটিভ মনিটারি পলিসির পজিটিভ সাইডটা হচ্ছে জব ক্রিয়েশন হয়। তো জব ক্রিয়েশন যেহেতু হয়, ইকোনমিটা এক্সপান্ড করছে, বড় হচ্ছে। বাট নেগেটিভ সাইডটা হচ্ছে কি ইনফ্লেশন বাড়ে, মূল্যস্ফীতি অনেক বেশি দেখা দেয়, যেটা কিনা আমাদের জন্য নেগেটিভ। কিন্তু যেহেতু আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশনের মধ্যে সম্পর্কটাই নেগেটিভ, ইনফ্লেশন বাড়াইলে আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যাবে, মানুষ বেশি কাজ পাবে। আবার যদি ইনফ্লেশন কমে যায় তখন কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে, মানে মানুষজনের হাতে কাজ থাকবে না, জবলেস হয়ে যাবে, এইটা হয়। গভর্নমেন্ট এইটা ইউজ করে ইউজুয়ালি শর্ট রানে, যদি মনে করে খুব দ্রুত ইকোনমিটা ভালো আছে, বড় করতে চাই, মানুষজন ভালো আছে এটা বোঝাতে চাই, তখন তারা স্টিমুলেটিভ মনিটারি পলিসি অ্যাপ্লাই করে। তো পরীক্ষায় প্রশ্ন করলে অবশ্যই এই টেবিলটা একে এতটুকু এক্সপ্লেন করতে পারলেই আপনি মার্কস পাবেন। তাহলে আমি আবার রিপিট করি। So what is stimulative monetary policy? Stimulative monetary policy means government wants to stimulation in the money market through controlling the money supply. So for that purposes, government repurchase its treasury bond from the investor. So when government repurchase its treasury bond from its investor, so the money supply in this market increases. আমরা এই ছবিটার মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি যে মানি সাপ্লাইটা বেড়ে গেল। When the money supply increases, it means that this money will increase the bank funds, and when the bank fund increases, those banks don't want any kind of idle money on their vault, so that they decrease their interest rate. When they decrease their interest rate, the investor or the individual like us, they like to take more loan. When we take more loan, it means we will invest more. And when we will invest, it means there will be some job creation, job তৈরি হবে। When there is job creation, it means that the individuals like আমরা, আমাদের হাতে টাকা চলে আসছে, যেহেতু জব পাইছি তার মানে স্যালারিও পাবো। When we have money, that means we will spend more, that means aggregate expenditure বাড়বে, and spending বাড়লেই ডিমান্ড বাড়ে, মানে কেনাকাটা করছে, ডিমান্ড বাড়া মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। So the positive side of stimulative monetary policy is here the unemployment rate will decrease, কমে যায়, but the negative side is the inflation rate will increase. এবার আসি, the opposite of stimulative monetary policy is restrictive monetary policy. এখানে রেস্ট্রিকশন আনবে, অর্থাৎ গভর্নমেন্ট ইকোনমিটাকে ছোট করার চেষ্টা করবে। তাহলে এখানে কি হবে? এখানে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড গুলো সেল করবে। আচ্ছা, গভর্নমেন্ট যখন ট্রেজারি বন্ড গুলো সেল করবে, ওই যে 20,000 কোটি টাকা ধরেন এখন সেল করে দিল, কি করলো এবি ব্যাংক? ওই 20,000 কোটি টাকা ট্রেজারি বন্ড কিনে নিল। তাহলে কি হলো? এবি ব্যাংকের ফান্ড থেকে 20,000 কোটি টাকা চলে গেল। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমরা একটু পজ করছি। আচ্ছা, আমি খুব দ্রুত ছেড়ে দিব। নামাজ পড়াটা আমিও এখন খুব এমফাসাইজ করি, অত ইয়া না হোক, আল্লাহ পাকের সহায় ছাড়া আমরা আসলে কিছুই করতে পারবো না, দুনিয়াটা এখন এত কঠিন। আমি দ্রুত শেষ করে দিই। তো স্টিমুলেটিভ মনিটারি পলিসি জাস্ট অপোজিটটা হচ্ছে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি।
গভর্নমেন্ট এখানে কি করতে যাচ্ছে, রেস্ট্রিকশন আনতে যাচ্ছে, ইকোনমিটাকে ছোট করে দিতে যাচ্ছে। আপনারা যাদের নামাজ আছে আপনারা চলে যেতে পারেন, পার্টিসিপেন্ট লিস্টে ইনশাআল্লাহ অ্যাটেন্ডেন্স দিব, তো ওয়ারিড হওয়ার কিছু নাই। পার্টিসিপেন্টশনে অলরেডি 80% টাইম চলে আসছে আপনার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট রিপারচেস করে ফেলতে চায়, ওই সরি ভুল বলছি, গভর্নমেন্ট মানি সাপ্লাইটা বাড়াই দিতে চায়। মানি সাপ্লাই বাড়ার জন্য কি করলো, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড সেল করলো। ওই এবি ব্যাংকের কাছে 20,000 কোটি টাকা ট্রেজারি বন্ড সেল করো। এবি ব্যাংক চিন্তা করলো যে আমি ট্রেজারি বন্ডটা কিনি, কারণ 20,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিলে আমার টাকা তো দিচ্ছে না, আমি জনগণের টাকাই দিচ্ছি, যেটা আমার কাছে ডিপোজিট করা, কিন্তু এটার এগেনস্টে আমার কি হবে, আমি প্রায় ডাবল লাভ করে ফেলবো, তাই না, 30,000 কোটি টাকা পাবো। তো তখন এবি ব্যাংক কি করলো, ট্রেজারি বন্ডটা কিনলো। এই যে ট্রেজারি বন্ড এই জন্য ইনভেস্টরের কাছে আসলো, এবং এই যে টাকা, এই যে ডলার ফ্লো দিয়ে বুঝাইতেছে যে এই টাকাটা ফেডারেল রিজার্ভ ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের কাছে চলে গেল। তাহলে এখন কি এবি ব্যাংকের কাছে টাকা আছে? নাই। কিন্তু তাহলে এবি ব্যাংকের কি ফান্ড কমে গেল না? কমেছে। এই জন্য বলছে যে ব্যাংক ফান্ড ডিক্রিজেস, ফান্ড কমে গেল। তাহলে এবি ব্যাংকের কাছে এখন টাকা নেই, এবি ব্যাংকে আপনারে ফ্রি ফ্রি ফাউ ফাউ লোন দিবে? আচ্ছা, কথাটা একটু অফেন্সিভ হয়ে গেল, যাই হোক। এবি ব্যাংক এখন লোন দিবে বলেন? এবি ব্যাংক চিন্তা করে আমার হাতে টাকা কম, 3 মাস পরে টাকা আসবে, আপাতত আমি এত বেশি লোন দিব না, কারণ আমার ব্যাংক তো চালাইতে হবে। তখন এবি ব্যাংক কি করবেন জানেন, এবি ব্যাংক ইন্টারেস্ট রেটটা বাড়াই দিবে। এখন দীপু আর রাহাত এখন ব্যাংকের কাছে গেল, যায় দেখলো ওরা 10 লাখ টাকা লোন নিতে যাচ্ছে, কিন্তু ব্যাংক বলতেছে ইন্টারেস্ট রেট হচ্ছে 21%। দিবে ওরা লোন? কই 1% ইন্টারেস্ট ছিল আর কোথায় 21%? নেওয়া কি ফিজিবল ডিসিশন ওদের জন্য? নো ম্যাম। এখন নো ওদের ম্যাম। ফিজিবল না। তখন ওরা কি হবে, ওরা ইন্টারেস্টটা বেশি হয়ে যাওয়ার কারণে ওরা কিন্তু লোন নিবে না। তাহলে ওরা যদি লোন না নেয়, তাহলে আমাদের ওই যে এইবার আসি, তাহলে এজ এ ম্যাস পিপল আমরা এই ইন্টারেস্ট রেটের পরে জায়গাটা আমাদের কি হবে, আমাদের লোন নেওয়ার প্রবণতা কি, আমরা লোন কম নিব না? সো তখন এটা কি ডাউন হয়ে যাবে না, আমরা লোন কম নিচ্ছি। আমরা যদি লোন কম নেই, তখন কি আমার ইনভেস্টমেন্ট কম হলো না? তাহলে ইনভেস্টমেন্টই যদি না থাকে, জব ক্রিয়েশন কি হবে? জব ক্রিয়েশন কিন্তু হবে না, জব ক্রিয়েশন না কমে ম্যাম। যাবে। জব ক্রিয়েশনও যদি কমে যায়, তাহলে কেন রিদওয়ান নতুন করে জব পাচ্ছে, রিদওয়ান জব পাচ্ছে না, বা আমি আপনি কেউই জব পাচ্ছি না? তাহলে আমাদের হাতে তো টাকাই নাই, তাহলে আমরা কেনাকাটা করব কি? আমি চাল কিনতেই আমার হিমশিম খাচ্ছে, কি আমি যে কেএফসির বার্গার খাবো, কেএফসি চিকেন খাবো? খাবো না। বা আমি কি মুভি দেখবো? দেখবো না। তখন কি হয়, আমরা আমাদের আমাদের হাতে যেহেতু জব থাকে না, আমাদের ইনকাম কমে যায়, আমরা স্পেন্ডিংটা কমাই দিই। ওই যে বলতেছিলাম যে মনে আছে কিনা, ওয়েলথ এফেক্ট বা সাবস্টিটিউশন এফেক্ট, কোনো না কোনো ভাবে আমরা আমাদের ইনকামটাকে রিঅ্যারেঞ্জ করি। এইভাবে সবাই তাদের স্পেন্ডিংটা কমায় দেয়, সো দ্যাট এগ্রিগেট স্পেন্ডিং, দ্যাট মিনস এগ্রিগেট ডিমান্ড ফল করে। এখানে আসলে এগ্রিগেট ডিমান্ড লিখলে বেটার হতো, আমি এটা হয়তো পরের স্লাইডে এটা ঠিক করে দিব। এগ্রিগেট ডিমান্ড যদি কমে যায়, আর মার্কেটে ডিমান্ডই নাই, প্রোডাক্টের প্রাইস যদি আকাশচুম্বী হয়, কেউ কিনবে? আরো কিনবে না, তখন প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি কমে আসে, which means ইনফ্লেশন কমে, মানে ইনফ্লেশন ডিক্রিজ। তাহলে আবার বলি, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড সেল করে। ট্রেজারি বন্ড সেল করা মানে বড় বড় ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন তারা ওই ট্রেজারি বন্ডটা কিনে নিবে। ট্রেজারি বন্ড কেনা মানে হচ্ছে গিয়ে ব্যাংকের ফান্ড কমে যাবে, ব্যাংকের ফান্ড কমে গেলে ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াই দিবে। ইন্টারেস্ট রেট বাড়াই দিলে ইন্ডিভিজুয়াল বা ছোট ছোট যারা ইনভেস্টর আছে তারা লোন নেওয়া কমাই দিবে। লোন নেওয়া কমানো মানে নতুন করে জব ক্রিয়েশন হবে না। যখন জব ক্রিয়েশন হবে না, আমাদের হাতে জব থাকবে না, হাতে টাকা থাকবে না, হুইচ মিনস আমরা এগ্রিগেট ডিমান্ড কমাই দিব, আমরা ডিমান্ড কমাবো, সবাই এইভাবে ডিমান্ড কমাবে, সো দ্যাট এগ্রিগেট ডিমান্ডটা ডিক্রিজ করবে, ফল করবে। এগ্রিগেট ডিমান্ড ফল করলে যেহেতু ওভারঅল মার্কেটে ডিমান্ড কমে যায়, তখন অটোমেটিক্যালি দাম স্তরটা মানে ইনফ্লেশনটা কমে যায়। এটাই হচ্ছে আমার রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি। এবার আসি, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি কি, এটা শুনে কারণ পচা পচা লাগছে, মনে হচ্ছে যে হারে আমার হাতে জব নাই। গভর্নমেন্ট কি এটা করে? হ্যাঁ করে। লং রানে গভর্নমেন্ট যদি মনে করে যে ইনফ্লেশনটা খুব বেশি থাকা কিন্তু ইকোনমির জন্য ভালো না, বিকজ তখন মানি ডিভ্যালুয়েশন হয়, যেমন আমাদের দেশে এখন হচ্ছে, টাকার অনেক বেশি ডিভ্যালুয়েশন হচ্ছে, ডলারের এগেনস্টে আমাদের টাকা অনেক বেশি দাম কমে যাচ্ছে, এটা কিন্তু ইকোনমির জন্য নেগেটিভ। সো দ্যাট গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে লং রানে যখন মনে করে যে না, আই নিড টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন রেট, তখন গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যায়। এবং আমি বলি, গভর্নমেন্ট আমাদের এখন নতুন গভর্নমেন্ট আসুক, দেখবেন গভর্নমেন্ট রেস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে যাবে, তখন দেখবেন আবার কিন্তু
ডলারের মানে টাকার মান কমতেছে, ডলারের রেটটা কমে আসবে, হয়তো তখন 100 টাকায় আপনি $1 পাবেন, যেখানে এখন 120-130 টাকা লাগতেছে একটা ডলার, কিন্তু এটা হয়তো হবে না, কমে আসবে, এই জিনিসটা হবে। তো আজকে এতটুকু, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, খুব শর্টকাটে শেষ করলাম, মনিটরি পলিসিটা বুঝালাম, বাট আমি ওপেন বলে দিচ্ছি, মনিটরি পলিসি অথবা ফিসকাল পলিসি, এই দুটো পলিসি থেকে আমি একটা কোশ্চেন করবই, পলিসি থেকে একটা প্রশ্ন আসবে যে এই পলিসিটা কি বলো, ওই পলিসিটা কি বলো। আর আমি আজকে যেটা করবো, এই রেকর্ডেড ভার্সনটা তো দিবই, আমার মোস্ট প্রবলি লাস্ট সেমিস্টারে, আগের সেমিস্টারে আমি ম্যাক্রো ইকোনমিক্স নিয়েছিলাম, মানে ওটা অনলাইনে ছিল, লাস্ট সেমিস্টার নিয়েছিল অফলাইনে ছিল, সো ওইটা রেকর্ডেড ভার্সন নাই, বাট তার আগের সেমিস্টার ওটা মনে হয় এই ক্লাসটা আবার অনলাইনে আছে, আমি ওখান থেকে খুঁজে এই মনিটরি পলিসি এবং ফিসকাল পলিসির রেকর্ডেড ভার্সন ক্লাস আরো একটা তাদের সাথে শেয়ার করবো, সো দ্যাট আরো একটু ইজিয়ার হয়, ওখানেও লিখেছি, ওগুলো থেকে একটু বুঝবেন, ঠিক আছে। আর আজকের অ্যাটেন্ডেন্সটা পাবেন হচ্ছেন পার্টিসিপেন্ট লিস্ট থেকে, সো ওয়ারিড হওয়ার কিছু নেই, আপনার পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম থাকা মানে আপনি পেয়ে যাবেন অ্যাটেন্ডেন্স। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ ক্লাস শেষ করবো, সবাই নামাজে যান, আল্লাহ হাফেজ। কারো কোশ্চেন আছে কোনো? নো ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, নামাজ পড়েন, দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম